আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা সারথীর আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রুহান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। এসএসসি 27 এবং 28 তোমাদের জন্য যে ফিজিক্স পুরো বইয়ের কনসেপ্ট প্লাস ম্যাথের যে একটা প্লেলিস্ট বানানোর কথা ছিল, তারই ধারাবাহিকতায় আজকের গতির ফার্স্ট পার্টের ক্লাস হবে। ঠিক আছে, সো সবাই ক্লাসটা ভালো মতো মনোযোগ দিয়ে করবা অবশ্যই। আর যা তোমাদের নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে ওইটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাই দিবা, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে কিছু ছোট ছোট টপিক, এগুলো তোমরা আগেও পড়ে আসছো, তারপরেও মানে একটু কিছু না বললেই না। সো আমি অল্প কিছু কথা বলে নিব এখানে। ঠিক আছে, প্রথমে বলছে স্থিতি এবং গতি। যেহেতু গতিটা চ্যাপ্টার, তার মানে স্থিতি গতি অবশ্যই থাকবে। ঠিক আছে, এখন সহজ কথায় বলতে গেলে স্থিতি এবং গতি জিনিসটা কি? স্থিতি কি? স্থিতি মানে কি? স্থিতি মানে হচ্ছে কোনো বস্তু স্থির অবস্থায় থাকার প্রবণতা। গতি মানে কি? কোনো বস্তু গতিশীল থাকার প্রবণতা, এটাই। সো এটার মধ্যে অত বেশি মানে ঝামেলা নেই, কিন্তু আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে। ঠিক আছে, যেমন আমাদের একটা কথা বরাবরই শোনা যায় যে কোনো বস্তুই মানে পরম স্থিতিশীল নয়, কোনো বস্তুই পরম গতিশীল নয়। এই কথাটা আবার কেমনে আসে? ঠিক আছে, সো এটা বোঝার আগে আমাদের তোমার প্রসঙ্গ কাঠামো সম্পর্কে বুঝতে হবে। ধরো তোমার কাছে আছে এই দুইটা গাড়ি দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, দুইটা গাড়ি আছে। ধরো দুইটা গাড়ি একই বেগে ওরা হচ্ছে সামনের দিকে গতিশীল। দুইটা গাড়ি একই বেগে, বিপরীত দিকে না। ঠিক আছে, ধরো দুইটা গাড়ি হচ্ছে একই বেগে, এরা হচ্ছে সামনের দিকে গতিশীল। একই বেগে এরা হচ্ছে সামনের দিকে গতিশীল। দুইজনের বেগ ধরো 5 মিটার পার সেকেন্ড। দুইজনের বেগটা ধরে নাও 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো তুমি এই গাড়িতে বসে আছো আর আমি ধরো এই গাড়িতে বসে আছি। আচ্ছা, দুইজনের কাছে দুজনের কাছে কি মনে হয়? আমরা দুজন কি গতিশীল না স্থিতিশীল? অবশ্যই এটা মনে হবে যে আমরা দুজন কি স্থিতিশীল। কেন এটা মনে হবে? কেন এটা মনে হচ্ছে? অথবা ধরো বাইরের এই গাছ, আমরা যখন এই গাড়ি যখন 5 মিটার পার সেকেন্ড বেগে এই গাছকে যখন অতিক্রম করবে, তখন এই গাছের সাপেক্ষে এই গাড়ির গতি কেমন হবে? অথবা এই গাছের এখানে যদি একটা লোক দাঁড়ায় থাকে, এই গাছের এখানে ধরো একটা লোক যদি দাঁড়ায় থাকে, ওর কাছে এই গাড়ির গতি কেমন মনে হবে? অথবা এই গাড়ির ভিতরে যে তুমি আছো, তোমার সাপেক্ষে এই গাছের গতি কোন দিকে হবে বা কেমন মনে হবে? একটু ঝামেলা লেগে যাচ্ছে না? সো চলো আসলে আমরা এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করি যে মেইন এখানে সমস্যাটা কোথায় হচ্ছে। এখানে মেইন কথা হচ্ছে কি, আমাদের প্রসঙ্গ কাঠামোটা বুঝতে হবে। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো, এই মেইন ওয়ার্ডটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, মানে আমাদের গতিশীল কোন বস্তু, স্থিতিশীল কোন বস্তু। ঠিক আছে, এগুলো বলতে আসলে কিছু না, আমাদের মেইন ফোকাস দিতে হবে প্রসঙ্গ কাঠামোতে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে, তাইলে আমরা গতিশীল স্থিতিশীল, কোন বস্তু গতিশীল, কোন বস্তু কোন দিকে কার সাপেক্ষে গতিশীল, সবকিছু আমরা ভালো মতো বুঝতে পারবো। সো প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই যে আমরা কোন বস্তুকে বলতেছি ও গতিশীল, তারপর আমরা বলতেছি যে এই বস্তু তুমি স্থিতিশীল। ঠিক আছে, এই বস্তুটা স্থিতিশীল, এই বস্তুটা গতিশীল, গাছ স্থিতিশীল, গাড়ি গতিশীল। এগুলো অবশ্যই কোনো না কোনো আমরা কোনো কিছু সাপেক্ষে বলতেছি, তাই না? যেমন আমরা যদি বলি এই গাছের কাছে একটা লোক দাঁড়াই ছিল, এই গাছের কাছে যে লোক দাঁড়াই ছিল তার সাপেক্ষে এই গাড়ির বেগটা কি, গাড়ির গতিটা কেমন হবে? গতিশীল হবে। আবার গাড়িতে যে মানুষটা ছিল ওর সাপেক্ষে এই গাছের গতি কেমন হবে? অবশ্যই গতিশীল হবে। গাছের গতি বলতে সরি, মানে এই যে মানুষটা গাড়িতে ছিল ওর সাপেক্ষে এই গাছটা কেমন মনে হবে? গাছকে গতিশীল মনে হবে। কেন মনে হচ্ছে? কারণ এর বেগের সাপেক্ষে ওর বেগটা, মানে এই গাড়ি, ঠিক আছে, এই গাড়ি কোন আগে আমরা প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটাকে ভালো মতো বলার ট্রাই করি। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোটা কি? যে কোনো বস্তুর অবস্থান, গতি, স্থিতি এগুলো আমরা যে বিন্দু অথবা ত্রিমাত্রিক কাঠামোর সাপেক্ষে বর্ণনা করে থাকি তাকে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলে। যেমন এখানে গাছটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, কারণ এর সাপেক্ষে আমরা এর গতিটা মেজার করতেছি। ঠিক আছে, আবার এই গাড়ির সাপেক্ষে যখন আমরা এই গাছের গতি মেজার করতেছি, তখন এই গাড়িটা প্রসঙ্গ কাঠামো এবং তার সাপেক্ষে এই গাছের কোনো একটা গতি থাকতে পারে। ঠিক আছে, থাকতেও পারে নাও পারে। গাড়ি যদি স্থিতিশীল থাকে তাহলে গাছের সাপেক্ষে গাড়ির সাপেক্ষে গাছের কোনো গতি থাকবে না। ঠিক আছে, তখন গাছটা কি হবে? স্থিতিশীল হবে। আচ্ছা, এরপর আমি একটা কথা বলছিলাম যে পৃথিবীর সমস্ত বস্তুই কি মানে গতিশীল, মানে পরম কোনো বস্তুই, মানে কোনো বস্তুই পরম স্থিতিশীল নয়, কোনো বস্তুই পরম গতিশীল নয়। এই কথাটা মানে কি বোঝায়? এই কথাটা মানে হচ্ছে, দেখো পৃথিবী কিন্তু মানে সব সময়
মানে একটা গতিতে ঘুরতেছে না পৃথিবী একটা গতিতে ঘুরতে, নিজ অক্ষে একটা গতিতে ঘুরতেছে না? তার মানে কি পৃথিবীতে যত বস্তু সবার ভিতরে একটা গতি আছে না? সো কারো কি গতিকে আমরা মানে কাউকে কি আমরা পরম স্থিতি বলতে পারি? সবাই কি গতিশীল না? সো অবশ্যই তোমরা এই কথার অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, এখন এখন ধরো গতি, ঠিক আছে, গতি অনেক ধরনের হইতে পারে। যেমন ধরো তোমার হচ্ছে সরলরৈখিক গতি হইতে পারে, ঘূর্ণন গতি হইতে পারে, ঠিক আছে, তারপরে তোমার চলন গতি হইতে পারে, পর্যাবৃত্ত গতি হইতে পারে, স্পন্দন গতি হইতে পারে, বিভিন্ন ধরনের গতি আছে, সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ঠিক আছে, এই টপিকটা তোমার হচ্ছে এমসিকে কাজে দিবে, অথবা অনুধাবনে তোমার অনুধাবনমূলক কোশ্চেনে তোমার অনেক কাজে আসবে। সো চলো আমরা এটা একটু ক্লিয়ার করে ফেলি এই কনসেপ্টটা। সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন এটা কি জিনিস? কোনো কিছুই না, কোনো বস্তু ধরো একটা সরলরেখা বরাবর গতিশীল, ঠিক আছে, ওই সরলরেখা বরাবর গতিশীল বস্তুর গতিকে আমরা সরলরৈখিক গতি বলবো, আর কিছু না। অর্থাৎ কোনো একটা বস্তু, যেমন একটা গাড়ি ধরো সোজা পথে গতিশীল, ঠিক আছে, একটা গাড়ি ধরো একটা সরলরৈখিক পথে গতিশীল, কোনো বাঁক মানে গাড়ি কোনো বাঁক নিচ্ছে না, ঠিক আছে, কোনো বাঁক নিচ্ছে না, গাড়ি একদম সরলরৈখিক পথে গতিশীল। সো আমরা গাড়ি গতিকেও কিন্তু সরলরৈখিক গতি বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আমরা মোটামুটি সবাই ভালো মতো আগে থেকে জানি যে ঘূর্ণন গতি জিনিসটা কি। সহজ উদাহরণ বলতে গেলে বৈদ্যুতিক পাখার গতি, ঠিক আছে, ঘড়ির কাঁটার গতি, তারপরে হচ্ছে তোমার চাকার গতি, ঠিক আছে। কেন এইগুলো ঘূর্ণন গতি হচ্ছে? এগুলোর মধ্যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে না, একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, কিন্তু বৈশিষ্ট্যটা কি যে এরা সবাই কোন একটা নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, এরা সবাই কোন একটা নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। যেমন ধরো আমি যদি বলি একটা চাকার গতি, ঠিক আছে, চাকা এভাবে, আচ্ছা চাকা না, ধরো ঘড়ির কাঁটার গতি, ঠিক আছে, এটা দিয়ে আরো সহজে বোঝা যায়। ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটা কিন্তু এখান থেকে ধরো ঘড়ির কাঁটা স্টার্ট করা শুরু করো, ধরো এটা ঘড়ির হচ্ছে মিনিটের কাঁটা, ঠিক আছে, ও কিন্তু এই বিন্দু থেকে, ঠিক আছে, এই বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, এই বিন্দুকে কেন্দ্র করে ও কিন্তু দেখো সমান দূরত্ব বজায় রেখে ও কিন্তু এভাবে ঘুরবে, ঠিক আছে। তাহলে আমরা ঘড়ির কাঁটার গতিকে কি তোমার ঘূর্ণন গতি বলতে পারি না? বৈদ্যুতিক পাখা নির্দিষ্ট একটা কেন্দ্র অক্ষ বরাবর বারবার ঘুরতে থাকে, ঠিক আছে। সো এগুলোর গতিকে, যেমন চাকার গতি, একটা চাকা, ঠিক আছে, একটা অক্ষ বরাবর, এই যে একটা অক্ষ বরাবর দেখো অল টাইম ঘুরতেছে। সো চাকার গতিকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। আচ্ছা, এরপর আছে চলন গতি। চলন গতির সহজ উদাহরণ আমি বলি। চলন গতি তোমার ধরো কোন একটা বস্তুর সমস্ত কণা একই দিকে গতিশীল থাকতে হবে। তুমি যখন ওকে বল প্রয়োগ করবা, ওই বস্তুর সবগুলা কণা একই দিকে গতিশীল থাকতে হবে, ঠিক আছে, সবগুলো কণা সমান সময়ে সমান দিকে, মানে একই দিকে একই সাথে গতিশীল থাকতে হবে। যেমন আমি যদি একটা টেবিলের উপর একটা বই রাখি, বইকে যদি আমি বল প্রয়োগ করি, বই কিন্তু সামনের দিকে যাবে। বইয়ের সাথে সাথে বইয়ের ভিতরে কিন্তু অনেক কণা আছে, তাই না? বই অনেকগুলো কণাতে তৈরি। সো বইয়ের প্রত্যেকটা কণা কিন্তু সামনের দিকে, একটা সোজা সামনের দিকে কিন্তু ওরা গতিশীল। এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে কি বলবো? এই ধরনের গতিকে অবশ্যই চলন গতি বলবো, ঠিক আছে। ট্রান্সলেশনাল মোশন ইংলিশে বলে। অনেক সময় এমসিকে ইংলিশ দেওয়া থাকে, তখন অনেকের ঝামেলা লাগে, এই কারণে আমি প্রত্যেকটা ইংলিশে লিখে দিয়েছি এখানে। আচ্ছা, এখন আছে ইম্পর্টেন্ট, ওই উপরে তিনটা, ওই তিনটা তোরা, এখানে আর একটা কথা আছে। চলন গতি যেটা তোমার, যে এই সরলরৈখিক গতি এবং এটা যে চলন গতি, এই দুজনের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে, ঠিক আছে, তুমি চলন গতি তুমি হচ্ছে সরলরৈখিক গতি বলতে পারো যদি সেটা সরলরৈখিক পথে চলে, ঠিক আছে। কথাটা কেমন বললেন ভাইয়া? যেমন আমি বলি একটা বইকে আমি সরলরৈখিক পথে সামনের দিকে মানে ঠেলতেছি, তখন আমরা ওই বইয়ের গতিকে কিন্তু সরলরৈখিক গতিও বলতে পারবো, চলন গতিও বলতে পারবো। আশা করি ভালো মতো বুঝে গেছো। সো চলো পরের টপিকটাতে যাই। পর্যাবৃত্ত গতি, এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওগুলাতে মানে কি বলবো আমি নিজেও আসলে বুঝতে পারতেছিলাম না, কিন্তু এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, পিরিয়ডিক মোশন আর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন অথবা সরল সন্ধিত স্পন্দন গতি। এখন পর্যাবৃত্ত গতিটা কি?
পর্যাবৃত্ত গতি হচ্ছে, ধরো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। দেখো, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তার মানে এখানে তোমার দুইটা কথা আসবে, একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, আর একটা হচ্ছে একই দিক থেকে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর জিনিসটা কি বোঝায়? যেমন আমরা যদি বলি ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি কিন্তু একটা পর্যাবৃত্ত গতি এবং একই সাথে চলন গতি। কারণ কি? কারণ আমি যদি বলি ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা কি করে? প্রতি 60 মিনিট পর পর ও সরি, ঘড়ির ঘন্টার কাঁটা অথবা ঘড়ির মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা কি করবে? ধরো এখানে এখানে এটা যদি আমি ঘড়ি আঁকাই, ধরো এটা 12টা, এটা হচ্ছে 6টা। ঠিক আছে, ও যদি এখান থেকে শুরু করে, মিনিটের কাঁটা একটা টাইমে কিন্তু ঘুরে আবার এখানে আসবে, আর ও যে ঘুরতেছে এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর হবে। এরপর তুমি যদি বলো ঘন্টার কাঁটা, ঠিক আছে, ঘন্টার কাঁটা কি? ঘন্টার কাঁটা এখান থেকে এখানে আসতে কয় এই এখান থেকে ও ঘুরে আবার এখানে আসবে, কয় ঘন্টা লাগবে? 12 ঘন্টা। মিনিটের কাঁটা কি? এখান থেকে ঘুরে আবার এখানে আসতে কত সময় লাগবে? 60 মিনিট। সেকেন্ডের কাঁটা কি? 60 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এই দেখো সেকেন্ডের কাঁটা, যে কোনো ঘড়ি তুমি কেন না কেন, ঠিক আছে, প্রত্যেকটা ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড পর পর একবার আবর্তন করবে, প্রতিটা ঘড়ির মিনিটের কাঁটা 60 মিনিট পর পর একবার আবর্তন করবে। সো এখানে এবং দিকটা হবে একই দিক। সো দুইটা কথা আসতেছে, কিন্তু দিক একই হইতে হবে এবং সময় হচ্ছে নির্দিষ্ট সময় হইতে হবে। এখন আমি কি তাইলে কি বৈদ্যুতিক পাখার গতি আমি কি পর্যাবৃত্ত গতি বলতে পারবো না? বলতে পারবো, যদি বৈদ্যুতিক পাখার সেই পাখাটা সমান সময়ে একই দিক হতে অতিক্রম করতে থাকে। এখন বৈদ্যুতিক পাখার গতি কিন্তু একই দিক হতে অতিক্রম করে, একই দিক থেকে কিন্তু অতিক্রম করে, কিন্তু বেগটা কি সমবেগ হবে কিনা সেটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি যখন সুইচটা অফ করে দেবো তখন কিন্তু সমবেগ হইল না। তাহলে কি নির্দিষ্ট সময় আমার এই বৈশিষ্ট্যটা মেনে চললো? মেনে কিন্তু চললো না। তার মানে আমরা কিন্তু বৈদ্যুতিক পাখার গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো, আবার পারবো না। ঠিক আছে, কি ভেদে বলতে পারবো? বৈশিষ্ট্য ভেদে, আমাকে এটার সঠিক ইনফরমেশন দেওয়া থাকতে হবে। সো আমরা সঠিক উদাহরণ কি দিতে পারি পর্যাবৃত্ত গতি? ঘড়ির কাঁটার গতি, এরপরে স্প্রিং এর গতি। ঠিক আছে, তারপরে আর কি আরো বিভিন্ন উদাহরণ থাকতে পারে, আর অনেক। এই যে তোমার হচ্ছে পৃথিবীর গতি, পৃথিবী কি করে? 24 ঘন্টায় একবার আবর্তন করে নিজ অক্ষে, আবার পৃথিবী সূর্যের চারপাশে কি 365 দিনে আবর্তন করে একবার, এইরকম। এরপরে পর্যাবৃত্ত গতির আরেকটা উদাহরণ থাকতে পারে, তোমার যে সিলিন্ডারের পিস্টনের গতি, ওটা একটা কিন্তু পর্যাবৃত্ত গতির উদাহরণ, পিস্টন একবার ওঠানামা করে। ঠিক আছে, এরপর আছে স্পন্দন গতি। স্পন্দন গতির সংজ্ঞাটা কি? স্পন্দন গতির সংজ্ঞা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে, আচ্ছা এটা আমি একটু ভালো মতো ইয়ে করি, স্পন্দন গতির সংজ্ঞাটা কি হচ্ছে যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। আচ্ছা, অনেক বড় লাইন, অনেক কিছু, এত তোমাদের করতে বলবে না ভাইয়া। ঠিক আছে, অবশ্যই আমি সহজ করে দিব। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা একটা স্প্রিং, ধরো নিচে এম ধরে একটা বস্তু লাগানো আছে। এখন আমি স্প্রিংকে নিচের দিকে আমি বল দিলাম, নিচের দিকে আমি স্প্রিংকে ধরে ছেড়ে দিলাম, তাই স্প্রিংটা কি করবে? সংকোচন প্রসারণ করবে, একবার সংকোচন হবে, আবার প্রসারণ হবে, আবার সংকোচন হবে, আবার প্রসারণ হবে। এটা কিন্তু একটা, আমি যদি সব ঘর্ষণ, বল, বাধা উপেক্ষা করি, তাহলে কিন্তু এই স্প্রিং সারা জীবন এরকম সংকোচন প্রসারণ করতে থাকবে, অল টাইম এটা সংকোচন প্রসারণ করতে থাকবে। এরপরে বলো ঘড়ি কাঁটা বলতে সরল দোলকের গতি। দেখো দোলক আমরা সবাই চিনি, দোলক দুলতে থাকে যেটা ঘড়ি কাঁটায়, ঠিক আছে, দোলক এ কি করে? এ হচ্ছে একবার এইদিকে যায়, আবার কি করে? এইদিকে যায়, অর্থাৎ ও একটা কিন্তু গতিপথে, দেখো একটা নির্দিষ্ট সময় ওইদিকে যায়, আবার ঘুরে এদিকে আসে, আবার এখানে যায়।
সো এখানে আসলে জিনিসটা কি হচ্ছে, এটা চলে গেল কেন, যাই হোক মেশিন এরর। আচ্ছা, সো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কণা কণা। এখন আমরা সংজ্ঞার সাথে একটু মেলানোর ট্রাই করি যে জিনিসটা কি হচ্ছে। দেখো, আগে আমরা বুঝি পর্যায়কাল কি, এটা বোঝা যায় আমাদের পর্যায়কাল বুঝতে হবে। পর্যায়কাল জিনিসটা কি? পর্যায়কাল কি? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ আবর্তন দিতে যে সময় লাগে কোনো বস্তুর, একটা পূর্ণ আবর্তন দিতে। পূর্ণ আবর্তন বলতে কি, ধরো একটা বৃত্তাকার পথে একটা বস্তু গতিশীল, ঠিক আছে, ও ধরো এখানে আসে বস্তুটা, ও ঘুরে আবার এখানে আসবে, ও ঘুরে আবার এখানে আসবে। এই যে এখানে আসলো না, একটা পূর্ণ আবর্তন সম্পন্ন হইলো না, এই পূর্ণ আবর্তন দিতে কোনো বস্তুর যে সময়টা লাগে ওটাই তার পর্যায়কাল। এখন পর্যায়কালে অর্ধেক সময় মানে কি? অবশ্যই যদি কোনো বস্তুর পর্যায়কাল, যেমন আমি যদি বলি সরল দোলকের পর্যায়কাল, একটা দোলক আছে সেকেন্ড দোলক নাম, ঠিক আছে, তোমরা যখন এইচএসসি তে পড়বা তোমরা জানতে পারবা। সেকেন্ড দোলক নামে একটা মানে দোলক আছে, ওই দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড হয়। তার মানে কি, ও পর্যায়কালে অর্ধেক সময় কত হবে? 1 সেকেন্ড, আর বাকি অর্ধেক সময় আরো 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড ও যেদিকে গতিশীল থাকবে, বাদ বাকি পরের 1 সেকেন্ড ও তার বিপরীত দিকে গতিশীল থাকবে। ওই ধরনের গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি। আর তার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে তোমার কি করতে হবে, ওই বস্তুটার কি করতে হবে, বস্তুটাকে 3টা শর্ত মানতে হবে স্পন্দন গতি হওয়ার জন্য। কি কি শর্ত? তাকে পর্যাবৃত্ত গতি সম্পন্ন হইতে হবে, তাকে তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আর একদিকে, কি আর একদিকে তোমার হচ্ছে ইয়া করতে হবে, চলতে হবে, ঠিক আছে। এই করলে তার গতিকে আমরা তখন কি বলতে পারবো? স্পন্দন গতি বলতে পারবো। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখান থেকে খ নম্বরের অনুভবমূলক একটা কোশ্চিন আসে, কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট। তোমাকে বলে হচ্ছে যে সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। এটার আবার অ্যান্সার কেমন? অ্যান্সার কিন্তু আমার এখানে সংজ্ঞাতে লুকায় আছে। কোথায়? এই যে, কারণ ভাইয়া তোমাকে প্রথমে বলে দিছে যে স্পন্দন গতি হইতে হলে তাকে কি করতে হবে? পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ হইতে হবে। কিন্তু পর্যাবৃত্ত গতির কিন্তু এমন কোনো বৈশিষ্ট্য নাই যে তাকে তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে যাইতে হবে, তাই না? সো আমরা বলতে পারি কিন্তু যে স্পন্দন গতি এটা একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। যেমন আমি পর্যাবৃত্ত গতির উদাহরণ তোমাকে কি দিলাম, ঘড়ি কাঁটার গতি, এইটা কিন্তু স্পন্দন গতি না, ঠিক আছে। আর এখানে ভাইয়া একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই যে স্পন্দন গতি, এই যে স্পন্দন গতি, এটা কিন্তু তরঙ্গর ধর্ম মেনে চলে, বুঝছো? মানে এর এর যদি তুমি প্রত্যেকটা জিনিস তো একটা গতি, এটা একটা গতি তাই না? গতি তার মানে কি? এটা একটা অবস্থানের পরিবর্তন হবে। সো এর অবস্থানের পরিবর্তনের একটা ইকুয়েশন আছে, একটা সমীকরণ আছে, সবকিছুই তো আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করি। সো এরও কিন্তু একটা অবস্থানের পরিবর্তনের সমীকরণ আছে, ওই সমীকরণটা কিন্তু একদম তরঙ্গের সমীকরণের সাথে সম্পর্কিত। পর্যায়কাল থাকবে, কম্পাঙ্ক থাকবে, ঠিক আছে। সো ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন হচ্ছে এরকম, x = a sin ωt প্লাস 10, সরি ছোট্ট বলেছে, a sin ωt প্লাস 10, এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন কার? এই স্পন্দন গতি। কারণ এর সমস্ত কিছু তোমার হচ্ছে এই স্পন্দন গতি, এর সমস্ত কিছু হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গের ধর্ম মেনে চলে। তোমার তরঙ্গ যখন চ্যাপ্টার পড়বা, ওই তরঙ্গ ইকুয়েশন তোমরা অবশ্যই দেখবা, ঠিক আছে। তরঙ্গ পড়াবো আমি, তরঙ্গ যখন আমি পড়াবো তখন তোমাদের আমি দেখাবো যে ওইখানে তরঙ্গের ইকুয়েশন কিন্তু এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের স্লাইডে যাই। এখন আসা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার ভেক্টর রাশি মানে একদম এক কথায় সুন্দর মতো বলে দেওয়া যায় যে স্কেলার কি? স্কেলার হচ্ছে যার মান শুধু মান থাকবে, মানে কোনো দিক নাই। যেমন আমি যদি বলি আমার ওজন 5 কেজি, এই কি কোনো কিছু থাকবে? আর আমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার দিক কোন দিকে, কোন দিকে তোমার ওজন মানে ভর 5 কেজি হবে, এটা কেউ জিজ্ঞাসা করবে? কোনোদিন জিজ্ঞাসা করবে না। সো এরকম বিভিন্ন যেমন দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য আমি ধরলাম, আমার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, কথা 2 মিটার আমি ধরে নিলাম। কেউ কি জিজ্ঞাসা করবে 2 মিটার কোন দিকে? কেউ জিজ্ঞাসা করবে? কোনদিনই করবে না। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ যে রাশিটা প্রকাশ করার জন্য আমার শুধু মানের প্রয়োজন হয়। তার মানে যে রাশি
প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, সেটাই আমরা কি বলবো, স্কেলার রাশি বলবো। লেখাটা একটু বেকা হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশির উদাহরণ তাহলে কি হবে? আমি তোমাদের একটা ছোট্ট ছন্দ করে দিই, আমি এইভাবে মনে রাখতাম যে দৈর্ঘ্য ধ্রুব কাশ হস্তা, ঠিক আছে? জিনিসটা কি? দৈর্ঘ্য ধ্রুব কাশস্তা, আমি এভাবে মনে রাখতাম। এখানে অনেকগুলো আছে, টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা আছে, এখানে 7টা স্কেলার রাশির নাম আছে। আমি এইভাবে ছন্দ করে মনে রাখতাম যখন আমি এসএসসি তে পড়তাম। যেমন ধরো দৈর্ঘ্য কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, তোমরা বুঝতে পারতেছো। শুধু এটা যদি মনে রাখতে পারো তোমরা বাকি সব বলতে পারবে মানে একদম সহজে। ভতে কি? ভর। ধ্রুতে কি? ধ্রুতি। কাতে কি? কাজ, অবশ্যই। যখন আমরা দ্রুতি করবো, দ্রুতিটা বুঝাই দেবো কেন স্কেলার রাশি হবে। যখন কাজ করবো ওটা বুঝাবো। যখন শক্তি করবো, তালবির সাথে কি? শক্তি। দন্তের সাথে হচ্ছে সময়, আর তাতে হচ্ছে তাপমাত্রা। সো এই দেখো, এখানে দেখো কতগুলো স্কেলার রাশি হয়ে গেছে, ঠিক আছে? একদম ইজি করা যাবে। আর ভেক্টর রাশি, ভেক্টর রাশি একটু আছে, একটু বোঝা লাগবে। চলো আমরা একটা ফাঁকা পেজ নিয়ে নিই। ভেক্টর, আচ্ছা, রাশি বাংলাতে লিখলাম, ভেক্টর ইংলিশে লিখলাম। আবার বলো ভাইয়া তো রাশির মনে হয় ইংলিশ জানে না, এই জন্য দুটো সমস্যা নাই, দুটোই বাংলায় লেখাই দিই। ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে রাশিটা প্রকাশ করার জন্য আমার মান এবং দিক দুইটাই লাগবে, মানও লাগবে, দিকও লাগবে। যেমন আমি বললাম রহিম 5 মিটার দূরে গেল, এখন যে আমাকে কোশ্চেন করতে পারে কোন দিকে গেল, ও কোন দিকে 2 মিটার 5 মিটার গেল, এটা বলবে না? অবশ্যই বলবে। আমি বললাম রহিমের বেগ 5 মিটার পার সেকেন্ড, বলতে পারে যে বেগ কোন দিকে, বেগ 5 মিটার পার সেকেন্ড, বলতে পারে না? রহিমের ত্বরণ এত, কোন দিকে ত্বরণ, মানে পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, কারণ দুই ধরনের হইতে পারে, ঠিক আছে? সো যে রাশি প্রকাশ করার জন্য তোমার হচ্ছে মান ও দিক উভয় লাগবে, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এখন ধরো তোমাকে বললো এমসিকিউ আসে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি, বা হচ্ছে আরো বিভিন্ন ভাবে দিতে পারে যে ভেক্টর রাশি কিছু বৈশিষ্ট্য আছে, মানে তোমাকে গ নাম্বার বলতেছি, সরি, কি বলে এটাকে, বহুপদী এমসিকিউ থাকে না, বহুপদী এমসিকিউ এর মতো ওই এমসিকিউ গুলোকে তোমার মানে ওই এমসিকিউ গুলাতে দিতে পারে যে কোশ্চেনটা এরকম হতে পারে যে ভেক্টর রাশিকে তুমি কি কি ভাবে চেঞ্জ করতে পারো, তোমাকে 3টা অপশন দিয়ে দিতে পারে, তোমার অ্যানসার দিতে বলতে পারে। সো চলো ওটাও আমরা একটু ক্লিয়ার করে ফেলি। একটা ভেক্টর রাশিকে কেউ চেঞ্জ করতে পারবে তার মানকে পরিবর্তন করে, মানকে পরিবর্তন করে তার দিককেও পরিবর্তন করে, অথবা মান এবং দিক উভয়কেই পরিবর্তন করে, ঠিক আছে? দিক পরিবর্তন, উভয়কেই পরিবর্তন করে কিন্তু ভেক্টর রাশিকে চেঞ্জ করা যাবে। যেমন তোমরা তো ম্যাথের ভেক্টরে পড়ে থাকবা, ম্যাথের ভেক্টরে তোমার হচ্ছে ধরো 5 মিটার, এ সমান ধরো 5 মিটার, ভেক্টরে এরকম চিহ্ন দিতে হয়, ঠিক আছে? কোন দিকে যায় ওকে বোঝাইতে হবে যে এটা একটা ভেক্টর, এরকম করে দেওয়া হয় 5, আর সাথে তোমাকে একটা দিতে হবে, মানে এটা তোমরা মানে এত বেশি মাথা ঘামানোর দরকার না এটা নিয়ে, এটা তোমরা পরে এমনি পড়বা এসএসসি তে, আমি দেখাচ্ছি যে কিভাবে করে। দেখো এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর কিভাবে প্রকাশ করে বুঝছো? এটা একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে দূরত্বের ভেক্টর রাশি, আমি ধরে নিলাম। সে কেমন ভাবে প্রকাশ করে, এই যেটা হচ্ছে মান, আমি বললাম না যে মান এবং দিক উভয় লাগবে, এই যে এটা হচ্ছে সেই মান,
আর এটা হচ্ছে দিক, ও আমাকে দিক দিয়ে দিছে, এটা দ্বারা দিক বুঝায়, এটা এই সিস্টেমে পড়বা। অথবা এখন যেমন এখন কেমন ভাবে বলতে পারে, এখন এভাবে বলতে পারে যে 5 মিটার উত্তর দিকে, এরকম বলতে পারে। সো এটাই, ভেক্টর রাশি তার এত বেশি জ্ঞাত নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা পরেরটাতে যাই, কারণ এমনিতে অনেক বেশি থিওরি হয়ে যাচ্ছে, ইয়া লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু একটু মজা করে তুমি যদি থিওরি গুলো দেখো, তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। তখন যখন তুমি ম্যাথ করতে যাওয়া, তখন তোমার এত বেশি ইয়া লাগবে না, সমস্যা হবে মনে হবে না। আর আমি যখন তোমার হচ্ছে মানে এসএসসি তে করতাম, মানে আমারও মানে কনসেপ্ট বা রিডিং করতে ভালো লাগতো না। সো আমি পুরো বইয়ে অনেক ছোট করে, অনেক ছোট ছোট করে ছোট ছোট সব মানে এমসিকিউ বলো, তোমার হচ্ছে ক নম্বরের জন্য কোশ্চেন বলো, অনুধাবন মূলক কোশ্চেন বলো, আমি ওগুলো এখানে সুন্দর মতো তুলে রাখছি, যাতে তোমাদের বেশি বই না পড়তে হয়, কনসেপ্টটাও ক্লিয়ার থাকে, এমসিকিউ যাতে সমস্যা না হয়। সো চলো আবার শুরু করি। দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য লিখো, ঠিক আছে। আগে আমাদের তো দূরত্ব সরণ বুঝতে হবে, দূরত্ব আর সরণ কি। ও আর একটা কথা, আমি একটা জিনিস ভুলে গেছি, সরি, যে ভেক্টর রাশির তো উদাহরণ দিলাম না। সো ভাইয়া ভেক্টর রাশি কেন উদাহরণ দিব? আমি তো স্কুল রাশি তোমাকে বলে দিছি, দৈর্ঘ্য ধ্রুবক আশস্তা, তুমি ওইখানে ওইটা বাদে যে যা যা থাকবে সবই কি ভেক্টর রাশি। ওই 7টা বাদে যা থাকবে সব ভেক্টর রাশি। তোমার দেখা যাবে, তুমি দেখবা কোথায় স্কেলার রাশি আছে, মানে তোমার এমসিকিউ যদি বলে নিচের কোনটি ভেক্টর রাশি, তোমার ভেক্টর রাশি খোঁজার দরকার নাই, তুমি দেখবে স্কেলার রাশি 3টা আছে নাকি, বাদ বাকি যেটা 4 নম্বরে নাই, ওই তোমার মনে হচ্ছে না ওইটা স্কেলার রাশি, তো আমরা ওইটাই ভেক্টর রাশি, ওটাই অ্যান্সার, শেষ। কারণ যদি বলে ভেক্টর রাশি বলে দিই, আবার বলে হ্যাঁ পারে না, ঠিক আছে। ভেক্টর রাশি কি হবে? সরণ, তারপর বল, তারপর ত্বরণ, প্রাবল্য, ঠিক আছে। এগুলো বিভিন্ন অনেক অনেক আছে। সো আর ইয়ার দিকে না যাই, দূরত্ব, দূরত্বতে আসি। দূরত্ব কি? দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, ওইটাই হচ্ছে, ও সরি দূরত্ব, আমি দূরত্ব মনে করছি। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে অবস্থানের পরিবর্তন। এখন অবস্থানের পরিবর্তন এটা বললে কি হয়ে যাবে? না, এটা বললে হবে না। দূরত্বের যদি আমি ভালো মতো বৈশিষ্ট্য তোমাকে বলি, যে দূরত্ব বৈশিষ্ট্য কি? দূরত্ব একটা স্কেলার রাশি। সরণ কি? সরণ একটা ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার রাশি। কেন ভাইয়া? কেন? কারণ দূরত্ব হচ্ছে অবস্থানের পরিবর্তন। অর্থাৎ ধরো রহিম বা রুহান, আমার নাম রুহান, ঠিক আছে। রুহান এখান থেকে তার মানে তার হচ্ছে ইউনিভার্সিটিতে গেল, ইউনিভার্সিটি গেছে, ধরো হচ্ছে তোমার এইভাবে এখানে গেছে, এখানে তার হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে তার গোল। ও এভাবে গেছে না? সো দূরত্ব শুধু দেখবে কি? দূরত্ব শুধু দেখবে ওর অবস্থানের পরিবর্তন, ওর কোথা থেকে কোথায় গেছে, কোন অবস্থানের পরিবর্তন সেটা দেখবে, কিন্তু সরণ এটা দেখবে না। সরণ কি দেখবে? সরণ দেখবে হচ্ছে যে তার অবস্থানের পরিবর্তন দেখবে, সাথে দেখবে দিক, কারণ সরণটা ভেক্টর রাশি। কেমন দিক দেখবে? সোজা, একদম সোজা, একদম সোজা, এটাই সরণ। আর এই যে এটা হচ্ছে দূরত্ব। সো দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য যদি লিখি, প্রথমে থাকবে সংজ্ঞা, যে কি সময়ের সাথে কোনো কিছু মানে অবস্থানের পরিবর্তনকে কি বলবো আমরা? দূরত্ব বলবো। অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলবো। আর সরণকে আমরা কি বলবো? সরণকে বলবো আমরা সোজা পথে অবস্থানের পরিবর্তন, সোজা পথ, এটা পার্থক্য। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, কারণ শুধু অবস্থানের পরিবর্তন করলেই হয়, আমার দিক ঠিক কিছু দরকার হয় না। কিন্তু সরণের জন্য তোমার দিক লাগে, তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সোজা দূরত্ব। ভালো করে শোনো, এটা ইম্পর্টেন্ট, এটা ম্যাথের জন্য লাগবে। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে শুধু অবস্থানের পরিবর্তন, কতটুকু করছে। আমাকে যদি বলে এর দূরত্ব কত হবে, তাহলে আমাকে এখানে সব মাপতে হবে, সব A to Z সব মাপতে হবে। এই সব দূরত্ব মেপে আমাকে বলতে হবে এই দূরত্ব ও গেছে। আর আমাকে যদি বলে সরণ কত, শুধু আমাকে কি করতে হবে? আমাকে শুধু তার প্রাথমিক অবস্থান থেকে তার শেষ অবস্থানের মধ্যে একটা সোজা সরলরেখিক দূরত্ব নিতে হবে। এই যে সোজা সরলরেখিক দূরত্ব, এটাই আমার হচ্ছে সরণ, ঠিক আছে। সো সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, অনেকক্ষণ ধরে মানে থিওরি পড়া আমার আসলে ভালো লাগতেছে না, সো অনেকক্ষণ পরে একটা ম্যাথ আসছে, ঠিক আছে। চলো ম্যাথটা তাহলে সলভ করে ফেলি আমাদের কিছুক্ষণ আগের কনসেপ্ট দিয়ে। কনসেপ্টটা কি ছিল? যে সোজা পথে, আমি তো লিখে দিই, সোজা পথে অবস্থানের
পরিবর্তন, এটাই হচ্ছে আমার সরণ, তাই না? একটু স্লো হয়েছে, সমস্যা নাই। দূরত্বটা এক মিনিট একটু স্লো হয়েছে, আমরা ফর্মটা চেঞ্জ করি। আর দূরত্ব কি? দূরত্ব হচ্ছে শুধু অবস্থানের পরিবর্তন। এই ঠিক আছে, আচ্ছা চলো এই কনসেপ্টটা ইউজ করে আমরা ম্যাথটা করে ফেলি। ও সরি, এখানে লক করা হয়নি, লকটা করে ফেলি আগে। থাকো এখানে, আমরা এখানে ম্যাথ করব। এখন কি বলছিল আমাকে ম্যাথে? একজন লোক এ থেকে যাত্রা শুরু করে সি হয়ে বি তে পৌঁছালো, অর্থাৎ ও এখান থেকে যাত্রা শুরু করছে, এরপরে কি বলছে? এ থেকে যাত্রা শুরু করে সি হয়ে, তার মানে এখানে আসছে, এখানে আসার পরে ও বি তে গেছে। তোমাকে বলছে কি? দূরত্ব এবং সরণ নির্ণয় করো। দূরত্ব নির্ণয় করতে বলছে, সরণ নির্ণয় করতে বলছে। তো দূরত্ব কি? শুধু অবস্থানের পরিবর্তন, মানে আমার শুধু অবস্থানের পরিবর্তন যোগ করলেই হচ্ছে। ওই যে আমি তোমাদের এর আগের স্লাইডে দেখালাম যে আমাকে যদি দূরত্ব মাপতে হয়, আমাকে কি করতে হবে? সব ইন্ডিভিজুয়াল মাপতে হবে, ইন্ডিভিজুয়াল সব। আর সব মাপতে হলে সোজা, শুধু অবস্থানের পরিবর্তন। সো এখানে কি দূরত্ব? তার মানে কি? প্রথমে এটা 6, এরপরে কত? 8। সো দুটো একসাথে করতে হবে, 6 + 8 দূরত্বের জন্য 14 মিটার। আর সি বলতেছি, সরি, সরণ কি হবে? সোজা দূরত্ব, অর্থাৎ তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সোজা দূরত্ব। আদি অবস্থান কোনটা? এটা। শেষ অবস্থান কোনটা? এটা। তাদের মাঝে সোজা দূরত্ব, এটাই আমার সরণ। সো এটা কত হবে? সোজা দূরত্ব আমাকে বলে দিচ্ছে তবে 10 মিটার। সো 10 মিটার, এই কোন ম্যাথটা অত কঠিন ছিল না, ঠিক আছে, ইজি। কিন্তু দূরত্ব ইন্ডিভিজুয়াল, কতটুকু টোটাল, কতটুকু পথ অতিক্রম করছে, তুমি এটা বলতে পারো যে দূরত্ব মানে হচ্ছে, দূরত্ব ইকুয়ালটা হচ্ছে টোটাল কতটুকু পথ অতিক্রম করেছে, ঠিক আছে। আর সরল কি? আদি টু শেষ, সোজা দূরত্ব। আচ্ছা, একটা ইজি, কঠিন না। আচ্ছা, এবার একটা আছে, দেখো এক ব্যক্তি কি বলছে? এক ব্যক্তি অর্ধবৃত্ত পথ অতিক্রম করলে তার দূরত্ব এবং সরণ কত? অর্ধবৃত্ত পথ মানে কি? তার বৃত্তাকার, পুরা বৃত্তাকার মানে পুরা বৃত্তের এ হচ্ছে পুরা বৃত্তের অর্ধেক পথ শুধু অতিক্রম করছে, পুরা বৃত্তের অর্ধেক পথ অতিক্রম করছে ও শুধু। আচ্ছা, পুরা বৃত্তের অর্ধেক পথ মানে ও হচ্ছে এ থেকে বি তে গেছে, এইভাবে গেছে, দেখো এইভাবে গেছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ও এখান থেকে এইভাবে গেছে এখানে বি পয়েন্টে। সো তার দূরত্ব কত? দূরত্ব কি? এই যে শুধু পথ, কতটুকু পথ অতিক্রম করছে, তার মানে যতটুকু পথ অতিক্রম করছে সেটা দূরত্ব। সো কতটুকু পথ অতিক্রম করছে? এই যে এইভাবে গেছে। সো তো এই বের করতে হবে আমাকে, সেটাই হবে আমার দূরত্ব, মানে এইভাবে এটা বের করতে হবে, এইটা আমাকে এইটা বের করতে হবে। এটা কি? এটা একটা বৃত্তের পরিধি না, হাফ পরিধি না? তো বৃত্তের পুরো পরিধি বের করার সূত্র কি? 2πr। সো হাফ পরিধি বের করার সূত্র কি হবে? একে 2 দ্বারা ভাগ হয়ে গেলে কি পাই আর। তো এই পাই আরটাই কি? দূরত্ব না? কারণ দূরত্ব মানে তো এইভাবে যেতে করছে, অবস্থানের পরিবর্তন। সো পাই আর। আর সরণ কি বলছি আমরা? আদি টু শেষ,
আদি টু শেষ অবস্থানের সোজাসুজি দূরত্ব, এটা কি হবে? অবশ্যই এটা কি বৃত্তের ব্যাস না? বৃত্তের ব্যাস আমাদের বলে দিচ্ছে, ব্যাসার্ধ বলেছে আর বৃত্তের ব্যাস কি হবে? 2r। সো এখানে आंसर কি হবে? 2r। ইজি। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আছে, এটা এতটা কঠিন না, এটা ইনশাআল্লাহ পারবা। তারপর ট্রাই করো আমার সাথে, চলো। যারা পারবা ভিডিওটা পজ করে ম্যাথটা করার ট্রাই করো। কি বলা আছে? এক ব্যক্তি আর বর্ষাতের বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসলে তার দূরত্ব এবং সরণ বের করো। দেখো এটা একটু কনসেপচুয়াল। তোমাকে বলছে বস্তু একটা ব্যক্তি এখানে যাত্রা শুরু করছে, এখানে যাত্রা শুরু করে ও এইভাবে ঘুরে আবার এখানে আসছে, ঠিক আছে? এইভাবে ঘুরে ও আবার এখানে আসছে। সো দূরত্ব কি হবে? আমরা জানি পুরো পথ, কারণ পুরো পথ কি বৃত্তের পরিধি না? বৃত্তের পরিধি বের করার সূত্র 2πr। সো দূরত্ব কি হবে? ভাইয়া 2πr। এরপরে সরণ। আচ্ছা, সরণ কি বলছি আমরা? সরণ বলছি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সোজাসুজি দূরত্ব। এখন ওর আদি অবস্থান কই ছিল? এখানে ছিল না? এখান থেকে যাত্রা শুরু করে ও ঘুরে ফিরে আবার এখানে আসছে না? সো আদি টু শেষের মধ্যে কোনো দূরত্ব আছে? কোনো সোজা দূরত্ব আছে? কোনো সোজা পথ আছে? কোনো পথ না, কিন্তু পথ কিন্তু মিলে গেছে। দেখো এ তে ঘুরে আবার মানে এ থেকে শুরু করে আবার ঘুরে এতে আসছে। কোনো পথ আছে? আর কোনো দূরত্ব আছে? সোজাসুজি কোনো দূরত্ব আছে? নাই। তো সরণ কি হবে? সরণ? জিরো, কারণ ও ঘুরে আবার ওখানে আসছে। জিরো, কোনো আদি টু শেষের মধ্যে কোনো পার্থক্য নাই, তো জিরো। বুঝা গেছে? আরেকটা ম্যাথ আছে সুন্দর। ম্যাথটা অনেক কঠিন না, অনেক ইজি, মিডিয়াম। চলো এটা ট্রাই করি। তোমার কাছে মনে করো এক ব্যক্তি একটি বিন্দু হতে যাত্রা শুরু করে পূর্ব দিকে 100 মিটার যাওয়ার পরে, আচ্ছা 50, এরপরে কি করলো? উত্তর দিকে 50 মিটার গেল। তার মানে ও গেছে হচ্ছে পূর্ব দিকে, এই দিকে। এখান থেকে ও গেছে হচ্ছে এখানে 100 মিটার। এরপরে বি থেকে সি তে গেছে 50 মিটার, ঠিক আছে ভাইয়া? এরপরে কি বলছে? ও হচ্ছে পশ্চিম দিকে 25 মিটার আসছে আবার। তার মানে ও এখানে যাওয়ার পরে ব্যাকে আসছে আরো 25 মিটার, এখানে আসছে ডি বিন্দুতে। এখন তোমাকে বলছে লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করো। তো সরণ আমরা বের করি আগে। এখন সরণ কি? আবার বলতেছি, সরণ কি? সরণ হচ্ছে আদি টু শেষ অবস্থানের মধ্যে দূরত্ব। সো আদি কোথায়? এখানে। শেষ কোথায়? এখানে। দুজনের মধ্যে সরল দূরত্ব কোনটা? অবশ্যই এটা। তো এটা বের করলে আমার সরণ বের করা হয়ে যাবে না ভাইয়া? বুঝা গেছে? এই যে আদি অবস্থান শেষ অবস্থান, এইটা দুজনের মধ্যে সরল দূরত্ব, এটাই আমাদের সরণ। এটা বের করলে আমাদের সরণ বের হয়ে যাবে। চলো বের করি। এখন বলো, এখানে আমাদের কিছু মান করতে হবে। দেখো এইটা আর এইটা, অর্থাৎ এইটুকু আর এইটুকু, এই দুটো কি সেম না? তার মানে অবশ্যই এটাও 50 মিটার হবে, ঠিক আছে? আচ্ছা, সেম কেন হলো? কারণ হচ্ছে দেখো সেম, আবার সেম কেন হলো? কোশ্চেন আসতে পারে সেম কেন হলো? স্বাভাবিক, কারণ দেখো পূর্ব থেকে উত্তর দিকে গেছে, দুটো পরস্পর 90 ডিগ্রি না? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ও আবার এদিকে আসছে, তার মানে এটাও 90 ডিগ্রি। তো সবই দেখো সবগুলো এখন 90 ডিগ্রি না? সবগুলো 90 ডিগ্রি হলে কি হয়? আয়তক্ষেত্র হয় না? আর আয়তক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুদের পরস্পর সমান হয় না ভাইয়া? সো এই কারণে এটা 50 হবে। আচ্ছা দেখো, এখন এটা যদি 25 হয়, তার মানে এটা 25, সো এটা কি হবে? 75। অনেক ইজি। সো এটা 75। সো তার মানে এইটুকু হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে 75, আর এইটুকু হচ্ছে 50। সো এইটুকু কত হবে ভাইয়া? অবশ্যই এইটুকু কি পিথাগোরাসের সূত্র ফলালি হয়ে যাচ্ছে, 75 স্কয়ার প্লাস 50 স্কয়ার। এটাই তো আমার কি? এডি। আর এটাই তো সরণ, তাই না? সরি, এটা রুট করতে হবে। পিথাগোরাসের সূত্র আর কিছু না। ক্যালকুলেটর করলে কত আসে? 75 স্কয়ার প্লাস 50 স্কয়ার, দুটো আমার आंसर আসছে 25√13, অর্থাৎ 90.13, 90.13 মিটার।
হয়ে গেল। আচ্ছা, এবার কি বলছে দূরত্ব। দূরত্ব ইজি, দূরত্ব কি টোটাল অতিক্রান্ত দূরত্ব, মানে টোটাল অতিক্রান্ত পথ তার যোগফল। দেখো এখান থেকে প্রথম এখানে গেছে কতটুকু, 100 মিটার। 100 প্লাস এরপরে গেছে কতটুকু, 50। চলো 50 প্লাস এরপরে আসছে কতটুকু, 25। 25 এই যে টোটাল, এটাই তোমার কি দূরত্ব, টোটাল অতিক্রান্ত পথ। কত হচ্ছে 150 আর হচ্ছে 172 এই। আচ্ছা এরপরে চলো স্লাইডে। হ্যাঁ, অনেক আমরা দূরত্ব সরণ নিয়ে যাইলাম, কিছু কনসেপচুয়াল ম্যাথ করলাম। এবার আসছে হচ্ছে তোমাদের দ্রুতি এবং বেগ। দ্রুতি মানে দূরত্ব সাথে সম্পর্কিত ধরে নাও, বেগ মানে সরণের সাথে সম্পর্কিত। সোজা হিসাব, একদম সোজা হিসাব। দ্রুতি মানে সেটা দূরত্বের সাথে সম্পর্কিত, কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সো বেগ কি হবে, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, একদম ইজি। তার মানে দ্রুতি হচ্ছে স্কেলার আর বেগ হচ্ছে ভেক্টর। কেন ভাইয়া, কারণ দ্রুতি দূরত্বের সাথে সম্পর্কিত, বেগ সরণের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা এখন দ্রুতির মাত্রা কি কি হবে ভাইয়া, দ্রুতির মাত্রা কি, দ্রুতি কি বেগ কি, বেগ আর দ্রুতি সেম না, শুধু খালি কি একটা স্কেলার একটা ভেক্টর। সংজ্ঞাটা ভালোভাবে বলো, সংজ্ঞা কি হবে, সময়ের সাথে মানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, তরল হয়ে গেল সরি, সময়ের সাথে সরণের পরিবর্তন, ঠিক আছে। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বেগ বলবো। সময়ের সাথে দ্রুত পরিবর্তনের হারকে আমরা কি বলবো, দ্রুতি বলবো, ঠিক আছে। এটা লেখা দেওয়ার প্রয়োজন পড়বে না, বই আছে, এমনি ইয়ে করার দরকার নেই। আমরা এখান থেকে কিছু কিছু মানে এমসিকিউ বের করি। এটা গেল এমসিকিউ। দ্রুতির দ্রুতির আরেকটা কি হবে, মাত্রা কি হবে দ্রুতির, এটা অনেক সময় এমসিকিউ আসে। দ্রুতির মাত্রা কি হবে, দ্রুতির সূত্রটা কি সেটাকে বের করি। দ্রুতির সূত্র কি বা বেগের সূত্র কি, বেগ যদি আমরা ধরি ভি। এখন আমরা কি বলছি, প্রতি সেকেন্ডে সরণের পরিবর্তনের হার, প্রতি সেকেন্ডে সরণের পরিবর্তনের হার। সো প্রতি সেকেন্ডে সরণের পরিবর্তনের হার মানে কি, ধরো টি সেকেন্ডে সরণ হয়েছে হচ্ছে এস, অতএব 1 সেকেন্ডে সরণ হবে কত, এস বাই টি। এই যে প্রতি সেকেন্ডে সরণের পরিবর্তন, এটাই আমরা কি বলবো, বেগ বলবো। তার মানে এটাই বেগ, এস বাই টি। মাত্রা কি হবে, এস এর মাত্রা কি ভাইয়া, মিটার মানে এল, আর টি এর মাত্রা কি, বড়হাতের টি, এটা আমরা জানি। সো মাত্রা কি হবে, এল টি ইনভার্স 1, এটা হচ্ছে মাত্রা। দ্রুতির মাত্রা কি ভাই আলাদা হবে না, কারণ দূরত্ব আর সরণ দুটার মধ্যে শুধু দিক আর অদিক রাশির পার্থক্য, আর কিচ্ছু না, সব তো সেম। দুটাই তো দূরত্ব পরিমাপের একক, দূরত্ব পরিমাপের একক তো দূরত্ব বলো তুমি সরণ বলো, দুইটাই কি পরিমাপের একক না। একক আলাদা হবে, একক কোনোদিন আলাদা হবে না। দ্রুতির একক কি হবে, মিটার পার সেকেন্ড। বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড, এটা একক। আচ্ছা এখানে আর না যাই, আমরা পরেরটাতে যাই। কোন বস্তুর দ্রুতি 25 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, অনেক সময় আসে পরীক্ষায়। দ্রুতি 25 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, আর দ্রুতির সূত্রটা কি, আমরা কিছুক্ষণ আগে লিখলাম যে দ্রুতির সূত্র v = h / t। সো আমরা যদি এটাকে একটু 25 মিটার পার সেকেন্ড যদি ভাঙাই লিখি, যে 25 মিটার পার সেকেন্ড লেখা যাবে এভাবে, অবশ্যই লেখা যাবে। সো এখান থেকে তোমরা বলতে পারো যে এটা কি, প্রতি সেকেন্ডে কোন বস্তু 25 মিটার যায়, প্রতি সেকেন্ডে কোন বস্তু 25 মিটার যায়, এটাই কোন বস্তু দ্রুতি 25 মিটার পার সেকেন্ড। যেমন গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে যায়, গাড়ির বেগ 50 কিলোমিটার পার আওয়ার। অনেক সময় তোমার মিটার পার সেকেন্ড নাও থাকতে পারে, আমরা তো শুনি কিলোমিটার পার আওয়ার শুনি, আমরা এটা আমাদের শুনে অভ্যাস, ঠিক আছে, আমরা এটা শুনি, আমরা কিন্তু এটা শুনি, আমরা কিন্তু মিটার পার সেকেন্ড কোনোদিনই শুনি না, ভালো মতো শুনি না, আমরা কিলোমিটার পার আওয়ার বলি, অল টাইম কিলোমিটার পার আওয়ার বলি। তো কিলোমিটার পার আওয়ার কি, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা 100 কিলোমিটার পার আওয়ার মানে কি, 50 কিলোমিটার পার আওয়ার মানে কি, প্রতি আওয়ারে 50 কিলোমিটার যায়। ওই যে গাড়ির, যখন আমরা বাইকে থাকি, বাইকে আমরা দেখি না যে বেগ 100 কিলোমিটার পার আওয়ার, ওটা কেন ওঠে, তার মানে বাইকটা প্রতি ঘন্টায় 100 কিলোমিটার করে যাচ্ছে, এই কারণে এখানে 100 কিলোমিটার পার আওয়ার ওঠে, ঠিক আছে। গড় দ্রুতি এবং গড় বেগ, তার আগে এখানে
ছোট্ট আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে তোমার দ্রুতি বেগ, এখানে অনেক কিছু আছে, সমবেগ থাকতে পারে, ঠিক আছে, সমবেগ থাকতে পারে, অসমবেগ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সমবেগটা কি? সমবেগ হচ্ছে তোমার সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হবে না। সমবেগ সমান বেগ, সমবেগ মানে সমান বেগ, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন নাই। সমদ্রুতি কি? সময়ের সাথে দ্রুতির কোনো পরিবর্তন নাই, সোজা হিসাব। এগুলো সমবেগ। অসমবেগ সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, সো এটা অসমবেগ, তাই না? এটা তার মানে আমরা লিখে দিই একটু, সমবেগ মানে হচ্ছে এটাকে একটু সাইড করি, পাশে লিখে দিই, এখানে লিখে দিই। So সমবেগ মানে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন হবে না। আর অসমবেগ কি হবে? অসমবেগ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন বাংলা লেখা একেবারে খারাপ, তাই না? বাংলা লেখা অনেক খারাপ। আচ্ছা, সো পরেরটাতে যাই আমরা, স্লাইডে। গড় দ্রুতি এবং গড় বেগ। গড় দ্রুতি কি? ধরো একটা বস্তু তোমার, আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর ট্রাই করি, অনেক ইজি লাগবে তোমাদের কাছে, ঠিক আছে? এক্সাম্পল দিই। গড় দ্রুতি গড় বেগ কিছুই না, মানে গড় জিনিসটা কি? গড় হচ্ছে, গড় মানে কি? কোনো কিছুর গড় মানে কি? টোটালকে তার কতবার করছি, মানে ধরো আমি বলি আমার কি বলবো এখানে উদাহরণ, ধরো গড় দ্রুতির যদি আমি উদাহরণ দিই, ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, এইভাবে 2 সেকেন্ড চলাচল করছে। তারপরে ও আবার এখান থেকে এদিকে গেছে, এখানে আবার 3 সেকেন্ডে ও কি করছে? 10 মিটার পার সেকেন্ড বেগে করছে, মানে অ্যাবজর্ব করছে, বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ও আবার কি করছে? বেগটা বেড়ে গেল, বেগটা বেড়ে গিয়ে আবার ধরো 15 মিটার পার সেকেন্ড হয়েছে, বা ধরো 16 মিটার পার সেকেন্ড হয়েছে 4 সেকেন্ড ধরে, আর বেগ 16 মিটার পার সেকেন্ড হয়েছে। এখানে বেগ বৃদ্ধি পেয়ে 16 মিটার পার সেকেন্ড হয়েছে, ওই বেগ দিয়ে আবার 4 সেকেন্ড গেছে। সো আমাকে যদি কেউ বলে যে ওর টোটাল গতিপথ কত, টোটাল গতিপথ কই থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ধরো, তাহলে আমাকে যদি কেউ বলে ওর টোটাল গতিপথের গড় দ্রুতি কত, এই গড় দ্রুতিটা বা গড় বেগটা কখন বের করে? এই টোটাল অতিক্রান্ত পথের যখন কেউ একটা ইনফরমেশন চায়, যেমন ধরো এ কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় ও কিন্তু চেঞ্জ করছে না, ওর বেগ চেঞ্জ করছে না, সো বেগ থেকে আমরা ভালো ধারণা পাবো? কোনোদিনই পাবো না। সো আমরা যখন যেমন আমি বলি পরিসংখ্যান, আমি এটা বলতে লাগছিলাম না, একটু ইয়ে হয়ে গেছে। পরিসংখ্যানে আমরা অনেকগুলো তথ্য পাই না, অনেকগুলো তথ্য পাই। সবগুলো তথ্য নিয়ে আমাদেরকে কাজ করা সম্ভব না। কিন্তু ধরো একটা শ্রেণীতে 10 থেকে 20, একটা সমাজে ধরো একটা মানে সোসাইটিতে তোমার হচ্ছে এত বয়সের ধরো 5 জন মানুষ আছে, এত বয়সের 10 জন মানুষ আছে, এত বয়সের 11 জন মানুষ আছে। এখন কোনো একটা ডক্টর যদি ওইখানে এসে ধরো কোনো কিছু ইনভেস্টিগেট করতে চায়, ও কি সবার ডাটা নিয়ে কাজ করবে? কোনোদিনই না। ও কিন্তু সবার ডাটাকে একটা গড় করবে, করে একজনেরটা নিয়ে কাজ করবে। সবার ডাটা নিয়ে কিন্তু কাজ করা এত সম্ভব না। সো গড় মান নিলে কি হয়? আমার পুরা তথ্য সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়, এই জন্য গড় করতে হয়। আর গড়ের সূত্র আমরা জানি গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে টোটাল বাই কতবার নিছি। সো এখানেও সেম, টোটাল বেগ বাই কতটুকু সময়, এটাই তো আমার গড় দ্রুতি, তাই না? টোটাল বেগ বাই মোট সময়, মানে মোট আচ্ছা
আচ্ছা একটা জিনিস বলছি এখানে, সরি এখানে হচ্ছে তোমার বেগ হবে না, দূরত্ব হবে, এটা একটু ভুলে গেছে, সরি। এখানে হচ্ছে তোমার টোটাল দূরত্ব, ঠিক আছে, দ্রুতি, যেহেতু দ্রুতি মানে দ্রুতি তো হইতে হবে, তাই না? এটা তো আমার ত্বরণ হয়ে গেল, এটা গড় ত্বরণ হয়ে গেল, ঠিক আছে, আমি এটা লক্ষ্য করিনি, সরি তার জন্য। আচ্ছা সব ভাগ থেকে বের করে দাও, আবার আসি। গড় দ্রুতিটা কি? অতিক্রান্ত টোটাল দূরত্ব বাই টোটাল সময়। দেখো একটা নির্দিষ্ট সেকেন্ডে ও কি করছে, 5 মিটার গেছে, পরের 3 সেকেন্ডে 10 মিটার গেছে, 4 সেকেন্ডে 16 মিটার গেছে। তো ওর বেগের কি আমি ধারণা পাবো? এই টোটাল অতিক্রান্ত, এই এখান থেকে যদি আমি এখানে একটা নির্দিষ্ট বেগ নিয়ে কাজ করতে যাই, আমি কি ওর বেগ নিয়ে কোনো কিছু পাবো? আমি কিন্তু বেগ নিয়ে কোনো কিছু পাবো না। সো আমাকে কি করতে হচ্ছে, একটা গড় বেগ নিয়ে কাজ করা। এই গড় বেগটা দেওয়ার জন্য আমাদের এখানে গড় দ্রুতি, গড় বেগের কনসেপ্ট গুলো আসছে, ঠিক আছে। আমার এত কিছু না, গড় দ্রুতি কি মানে এমনি আমি ইচ্ছা করে গেলাচ্ছি দেখে এরকম। গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে কি, অনেকগুলো এখানে অনেকগুলো বেগ আছে না, অনেকগুলো বেগ আছে না, প্রত্যেকটা এখানে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট মানে দূরত্ব আছে, এখানে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখানে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সবগুলো দূরত্বের যোগফলকে তার সব মোট সময় দ্বারা ভাগ করলে আমরা কি বলবো? গড় দ্রুতি পাবো। দ্রুতি তো গড় বলতে কি, সব অতিক্রান্ত মোট দূরত্ব মোট সময়, জিনিসটা তো দ্রুতি, ঘুরে ফিরে তো দ্রুতি, তাই না? সো গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব বাই সময়। তো চলো এটা না আগে যাই, ইয়েতে যাই। ত্বরণ, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে আমি বলবো ত্বরণ হচ্ছে একটা বলের মাধ্যম, ঠিক আছে। কোনো জায়গায় যদি বল থাকতে হয় সেখানে আমার ত্বরণ থাকতে হবে। যেমন গাড়িকে যখন আমরা অ্যাক্সেলারেট করি ওইখানে আমরা কি দিই? আমরা কিন্তু আসলে বল দিই, ঠিক আছে। বল না দিলে কোনোদিনই তোমার হচ্ছে কোনো গাড়ির বেগ বৃদ্ধি হয়, বেগ স্বাভাবিক থাকবে। কিন্তু যখন তুমি অ্যাক্সেলারেট করবে জিনিসটাকে, মানে এইভাবে কিন্তু অ্যাক্সেলারেট ওই কথাটা আসছে, ঠিক আছে, এই ত্বরণ থেকে কিন্তু। অর্থাৎ কোনো কিছুকে তুমি যখন বল দিবা তার মধ্যে ত্বরণের উদ্ভব হবে, ত্বরণ উদ্ভব হবে, তার বেগের পরিবর্তন হতে থাকবে, ঠিক আছে। সো আমি আমার এই কথাটা আমি কিন্তু বলেও দিছি যে ত্বরণ কি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে বেগের পরিবর্তন, এইটাই আমার হচ্ছে ত্বরণ। সো আমরা যদি ধরে নিই একটা বস্তু এখানে বেগ ছিল তার ইউ, ঠিক আছে, এরপরে ওর টি সময় পরে এখানে গিয়ে ওর বেগ হয়ে গেছে ভি। এখন আমি ত্বরণের সঙ্গে তোমাকে কি বলছি? ত্বরণের সঙ্গে বলছি তোমাদের আমি হচ্ছে প্রতি সেকেন্ডে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। আচ্ছা, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। প্রতি সেকেন্ডে বললে আবার হার বলতে হয় না, হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ বোঝায়, মানে ঘুরে ফিরে হার মানে সময় দ্বারা ভাগে বোঝায়। সো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন অথবা বেগ বৃদ্ধির হার। সো প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন কত? আমরা যদি বলি টি সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে বলো তো আমাকে? বেগের পরিবর্তন কত হয়েছে? এখানে ছিল ইউ, হয়ে গেছে ভি। সো বেগের পরিবর্তন কত হয়েছে তোমার? ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন শেষ বেগ মাইনাস আদি বেগ। অতএব 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। আর আমরা কি জানি? প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। তার মানে এইটাই তোমার হচ্ছে ত্বরণের সূত্র, ঠিক আছে। সো এটাই তোমার ত্বরণের সূত্র। ত্বরণ কি? ত্বরণ কি একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি ত্বরণ। কেন ভেক্টর রাশি? বেগের পরিবর্তন হচ্ছে না, বেগ কি একটা ভেক্টর রাশি না? আমার ত্বরণ তো একটা ভেক্টর রাশি হবে। আর ভালোভাবে বলতে গেলে আমরা ত্বরণ দুই ভাগে ভাগ করতে পারি আমরা ত্বরণকে। তার আগে বলি ত্বরণ কেন ভেক্টর রাশি। তো ওই তো ত্বরণ ভেক্টর রাশি কেন? কারণ বেগের পরিবর্তন, বেগ একটা ভেক্টর রাশি, তার ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি হবে। একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, একটা নির্দিষ্ট দিকে ত্বরণ থাকতে হবে। মানে বেগ যদি একটা নির্দিষ্ট দিকে হইতে হয়, মানে বেগের যদি একটা নির্দিষ্ট দিক থাকতে হয়, তার মানে ত্বরণের একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন ত্বরণের ইয়েটা কি হবে? এককটা কি হবে? ত্বরণের একক হবে, দেখো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সরি,
মানুষের সময় খারাপ গেলে আসলে কি হয়। আচ্ছা সরি, আমরা এখানে যাই। বোর্ডটা আজকে একটু বেশি ঝামেলা করতেছে, ঠিক আছে, তারা নাই। কোথায় ছিলাম আমরা? ত্বরণের একক কি? ত্বরণের একক কি হবে? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর নিচে সময় একক কি? সেকেন্ড। ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা কি হবে ভাইয়া? ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা, বেগের মাত্রা কি বলো? lt ইনভার্স 1 দেখে আসছি আমরা। আর নিচে আরেকটা টি আছে, সো এর মাত্রা কি হবে? টি, ওটাকে উপরে গেলে lt ইনভার্স 2। এই এটাকে আমরা ডিলিট করে ফেলি। ও সরি, মনেই থাকে না লক করার কথা, আসলে লক করার প্রয়োজন পড়েও না। আচ্ছা হলো, সরি ভিডিওটা কেটে গেছিল, আবার শুরু করি আমরা। আমাদের আজকের শেষ কোশ্চেন এটা। তো তোমাকে বলছে, মনে করো সুতায় পাথর বেঁধে তুমি সেটাকে মাথার উপর নিয়ে ঘোরাচ্ছ, পাথরটি সমবেগে নাকি সমদ্রুতিতে ঘুরবে? দেখো, এটা পারলে মোটামুটি তোমাদের হচ্ছে, আমি শুরু থেকে যতটুকু কনসেপ্ট বুঝাইছি তোমরা ধরে নিবা, তোমরা যদি এটা পারো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি না পারো তাহলে সমস্যা নাই, ভাইয়া তো আছে, ঠিক আছে, ভাইয়া বুঝাবে, সমস্যা নাই। না পারলে আজকে না পারতে পারো, পরে পারবা ইনশাআল্লাহ। সো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তোমাকে বলছে, মনে করো সুতায় পাথর বেঁধে তুমি সেটাকে মাথার উপর নিয়ে ঘোরাচ্ছ, পাথরটি সমবেগে নাকি সমদ্রুতিতে ঘুরবে? আচ্ছা ভাইয়া, সমবেগ আর সমদ্রুতি জিনিসটা কি? সমবেগ আর সমদ্রুতি জিনিসটা কি? সমবেগ আর সমদ্রুতি জিনিসটা আমাকে বুঝতে হবে। সমবেগ মানে কি? সময়ের সাথে স্থানের পরিবর্তন। সমদ্রুতি কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন। আচ্ছা, এখন বৃত্তাকার পথে ধরো আমি এখানে বস্তুটাকে এইভাবে এখানে দড়ি দিয়ে বেঁধে, দড়ি বা কোনো কিছু দিয়ে পাথরটাকে বেঁধে ঘুরাচ্ছি বৃত্তাকার পথে, ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, বেগের কোনো পরিবর্তন হবে? দেখো তো, আমি যদি এভাবে ঘুরাই সমবেগে, বেগের কোনো পরিবর্তন হবে না। আমি ট্রাই করবো যাতে বেগের কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, আমি ট্রাই করবো বেগের কোনো যাতে পরিবর্তন না হয়। সো বেগের যদি পরিবর্তন না হয়, সো তার মানে কি দুদিনের পরিবর্তন হচ্ছে না, কিন্তু দুটো কি সেম? আমি তো খালি ট্রাই করতেছি, মানে আমি তো ট্রাই করতেছি কি, ভালো করে দেখো, আমি ধরো এটাকে 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরাচ্ছি। সো আমি ট্রাই করতেছি কি, আমি ট্রাই করতেছি এটা যেন অল টাইম 5 মিটার পার সেকেন্ড বেগে ঘোরে। আমি ফোকাস কোথায় রাখছি? ফোকাস রাখছি মানে, ফোকাস মানে রাখছি। সো মানে যখন ফোকাস রাখছি, তার মানে কি আমি ফোকাস রাখছি দ্রুতিতে। কিন্তু আমি যখন বেগের ক্ষেত্রে ফোকাস রাখতে যাবো, তখন কি আমার শুধু মানে ফোকাস দেওয়া হবে না? মানের সাথে আমার কি লাগবে? মানের সাথে আমার কি লাগবে? মানের সাথে আমার দিকও লাগবে না? তার মানে অবশ্যই পাথরকে যখন আমি সমবেগে ঘুরাবো, যখন আমি পাথরটিকে মাথার উপর এভাবে ঘুরাবো, সমবেগে না সরি, মানে মাথার উপরে ঘুরাবো, সেটা কি সময়ের সাথে সাথে তার মান কিন্তু ঠিক থাকবে। কিন্তু দেখো, যখন ও এভাবে ঘুরতেছে, এখানে ঘুরতেছে, যখন এভাবে ঘুরতেছে, তোমরা একটা জিনিস লক্ষ্য খেয়াল, মানে সহজ ভাই বলি, তোমরা খেয়াল করবা, যখন আমরা চাবিকে এভাবে ঘুরাই, একটা চাবিকে ঘুরাচ্ছি, ঘুরে ছেড়ে দিই, ও কিন্তু সোজা এভাবে চলে যায়, ঠিক আছে। এটা বৃত্তাকার কোনো বস্তু, বৃত্তাকার পথে কোনো বস্তু যে ঘোরে, তাকে ছেড়ে দিলে সে অল টাইম তার স্পর্শ বরাবর, মানে তুমি ধরো এখানে ছেড়ে দিছো, এই পয়েন্টে এই স্পর্শক টানলে ওর দিক হবে এইদিকে, ঠিক আছে। বৃত্তাকার কোনো পথে কোনো বস্তুকে যখন তুমি ঘুরাবা, তার দিক হবে সেই পয়েন্ট থেকে সোজা তার স্পর্শক বরাবর। তুমি যখন বস্তুটাকে এখানে রাখবা, এখান থেকে বস্তু স্পর্শক বরাবর তার বেগ হবে, বস্তু যাবে ওই বরাবর, এই বরাবর, এই বস্তুর ত্বরণে এই বরাবর হবে, বোঝা গেছে? সো দেখো, এখন হয়তো বা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো যে আমরা বৃত্তাকার পথে যখন এভাবে ঘুরাচ্ছি, বস্তুর বেগের মানের কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। আর দিকের পরিবর্তন হলে সেটা কি সমবেগ হবে? সমবেগ মানে কি? সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন না হওয়া। ভাইয়া, বেগের পরিবর্তন হওয়া মানে কি? বেগের পরিবর্তন হওয়া মানে হচ্ছে বেগ একটা ভেক্টর রাশি, বেগের মান দিক দুইটারই পরিবর্তন হইতে হবে, তাই না? যে কোনো একটা পরিবর্তন হলে, আমরা কিন্তু ভেক্টর রাশিতে পড়ে আসছি ভাইয়া, দেখো ভেক্টর রাশিতে আমরা পড়ে আসছি। এই দেখো,
ভেক্টর রাশিতে আমরা পড়ে আসছি যে ভেক্টরের মান পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যাবে, দিক পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যাবে। সো এখানে মান পরিবর্তন হচ্ছে না, তাই না? আমার এখানে মান পরিবর্তন হচ্ছে না, কিন্তু দিকের তো পরিবর্তন হচ্ছে। সেটা কি সমবেগ হবে? না। বোঝা গেছে? কিন্তু সমদ্রুতি হবে, হ্যাঁ, কারণ এখানে মানের কোনো পরিবর্তন নেই, আর দ্রুতি এটা মানের সাথে সম্পর্কিত। এটা সম্পর্কিত। এটা মানের সাথে সম্পর্কিত। আর বেগটা কি? মান প্লাস দিক। এখানে মান ঠিক আছে, কিন্তু দিক কি ঠিক আছে? দেখো প্রত্যেকটা পয়েন্টে দিক কিন্তু আলাদা দিকে হবে। এখানে যদি থাকতো বস্তুটা, দিক কোন দিকে হইতো? এইদিকে। বস্তু এখানে থাকতো, দিক এইদিকে। দেখো প্রতিটা পয়েন্টে দিক কি আলাদা না? সেটা কি সমবেগ হবে? তার মানে সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন না হওয়া। বা বেগের পরিবর্তন কি? সময়ের সাথে বেগের পরিবর্তন কয়ভাবে করা যায়? যেহেতু বেগ ভেক্টর রাশি, দুইভাবে করা যায়। দুইভাবে করা যায়, দিককে পরিবর্তন করে করা যায়, মানকে পরিবর্তন করে করা যায়। আমরা এখানে ট্রাই করতে চাইতে মান পরিবর্তন না হয়, কিন্তু দিকের তো পরিবর্তন হচ্ছে। সো এটা অ্যান্সার। সো আমরা কি বলবো? পাথর বেগে যদি আমরা মাথার উপর ঘোরাই, এটা কি সমদ্রুতিতে ঘুরবে, কিন্তু সমবেগে ঘুরবে না, কারণ দিকের পরিবর্তন হচ্ছে, আর দিকের পরিবর্তন হইলে মানেরও পরিবর্তন হয়। সো আমরা যদি দেখি যে বস্তুটি সমদ্রুতিতে ঘুরছে, কারণ এখানে মানের পরিবর্তন না হলেও কি দিকের পরিবর্তন হচ্ছে। অতএব বস্তুটি বেগ সমবেগ নয়। পরে এটা কি? সমুদ্রে চলমান বস্তু ত্বরণ থাকে সম্ভব। আমরা কি বললাম? সমুদ্রতে এই দুটো কোশ্চেন ধরো তোমাদের, এটা তো রেজিস্টার থাকলো, ঠিক আছে? তোমরা এটা বাসায় ট্রাই করবে, আমি পরেরটা করে দিচ্ছি। সমবেগে চলমান কোনো বস্তু ত্বরণ থাকে না কেন? আচ্ছা, সমবেগে চলমান কোনো বস্তু মানে কি? তার বেগের সাথে মানও সমান। এখন বেগের তো পরিবর্তন হচ্ছে না, সো বেগের পরিবর্তন না হলে কি ত্বরণ থাকবে? থাকবে না, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখছি ত্বরণের সূত্র। ত্বরণের সমান কি লেখা যায় ভাইয়া? ত্বরণের সমান v মাইনাস u/t। এখন বেগের যদি পরিবর্তন না হয়, তার মানে কি? বেগের পরিবর্তন 0। সো বেগের পরিবর্তন 0 হলে কি ত্বরণেরও কোনো ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না, ত্বরণও 0। সো আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।